এবারে নির্বাচনে সরকার গঠন করার পর প্রথমেই জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনে এসেছি এবং এই আয়োজনটা করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতে পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছি। তো এই মন্ত্রণালয় স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 12ই জানুয়ারি ইনি যখন প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব হাতে নেন, যুদ্ধকালীন সময়ে তিনি রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু 10 জানুয়ারি তিনি বাংলাদেশের প্রত্যাবর্তন করেন বন্দিখানা থেকে মুক্তি দিয়ে, এবং 12ই জানুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং তখনই বাংলাদেশের উপযোগী বিভিন্ন মন্ত্রণালয় প্রতিষ্ঠান সব গড়ে তোলেন। তখন এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছিল একটা ডিভিশন হিসেবে। আমি তার প্রতি শ্রদ্ধা জানাই এবং মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জাতির পিতার নির্দেশে যারা মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয় এনে দিয়েছিলেন, আমার জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাই, 2 লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই, এবং আমাদের সেই মহান মুক্তিযুদ্ধের সময় সরকারি কর্মচারীরা তারা যথেষ্ট বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন এবং অনেকেই শহীদ হয়েছিলেন, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, বাংলাদেশের মানুষ যে বঞ্চনার শিকার ছিল তার সেই বঞ্চনার হাত থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্যই কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সংগ্রাম করে যান, আন্দোলন করে যান, এবং সবসময় তিনি বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের কথাই তিনি বলেছেন। এই ক্ষেত্রে আমি একটা তথ্য তুলে ধরতে চাই যে আমরা বাঙালিরা কতটা অবহেলিত ছিলাম, কিন্তু শিক্ষায় দীক্ষায় সব দিক থেকে বাঙালিরাই ছিল উপযুক্ত, কিন্তু তাদেরকে সেই সুযোগ দেওয়া হতো না, বাঙালি বলে অবহেলা করা হতো। এবং পাকিস্তানের নামে যে রাষ্ট্রটা তৈরি হয়েছিল তার যে 2টি অংশ, সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বাঙালিরাই ছিল, অথচ সর্বক্ষেত্রে অবহেলার শিকার ছিল এই বাঙালি। আমি আমাদের বেশ অনেকগুলি বিষয় আছে, তারপর আমি এটুকু তুলব। 1956 সালে 9 জানুয়ারি করাচি থেকে যে ডন পত্রিকা বের হয়, সেই পত্রিকায় একটা হিসাব বের হয়েছিল যে বাঙালিদের অবস্থানটা কোথায়। আমি সেখানে শুধু আমাদের মানে সেক্রেটারিয়েটের কি অবস্থা, কেন্দ্রীয় সেক্রেটারিয়েট, কারণ সেখানে আপনার জানেন রাজধানী করাচিতে ছিল, তো কেন্দ্রীয় সেক্রেটারিতে বাঙালির অবস্থানটা একটু আমি তুলে ধরতে চাই। সেটা হলো সেক্রেটারি পদে পশ্চিম পাকিস্তানের মানে নন বেঙ্গলি তারা 4 জন ছিল, আর বাঙালি ছিল 0। আর জয়েন্ট সেক্রেটারি 22 জন, বাঙালি মাত্র পূর্ব বাংলা থেকে 8 জন। ডেপুটি সেক্রেটারি 59 জন, বাঙালি মাত্র 23 জন। আর সেকশন অফিসার 325 জনের মধ্যে বাঙালি মাত্র 50। প্রথম শ্রেণী গেজেটেড অফিসার 3769 জনের মধ্যে মাত্র 811 জন। এই ছিল উচ্চ পর্যায়ে বাঙালিদের অবস্থা। আর অন্য অন্য ক্ষেত্রে তো ছিলই, সামরিক ক্ষেত্রে অবস্থা আরও খারাপ ছিল। তো সেটা আমার মনে বারবার বলেছি, এটা বলার অপেক্ষা রাখে না যে জেনারেল মাত্র 3 জন, বাঙালি মাত্র ছিল বাঙালি 0। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ভীষণভাবে বৈষম্যের শিকার ছিলাম। তো দেশ স্বাধীন হওয়ার পর একটা সুযোগ হলো যে নিজেদের স্বাধীন দেশের উপযোগী প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা এবং সর্বক্ষেত্রেই একটা স্বাধীন রাষ্ট্রের উপযোগী ব্যবস্থা। এটা কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন, মাত্র অল্প সময়ের মধ্যে তিনি এগুলি করে গিয়েছিলেন। এবং প্রতিটি ক্ষেত্রে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেই রাষ্ট্রটা কীভাবে চলবে তার জন্য অবকাঠামো তৈরি করা থেকে শুরু করে তার জন্য এই প্রশাসনিক কাঠামোগুলি প্রত্যেকটা মন্ত্রণালয় সৃষ্টি করা এবং কার্যক্রম করা, সব ব্যবস্থাটা তিনি করেছেন। সেই সাথে সাথে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার যে পদক্ষেপ নিয়েছিলেন সেটাও একটা অভূতপূর্ব, কারণ অত অল্প সময়ের মধ্যে পৃথিবীর কোনো দেশ একটা বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলতে পারে এটা কিন্তু কখনো কেউ ভাবতে পারেনি। এবং সেই সময় যারা সরকারি চাকরিতে ছিলেন তারা কিন্তু পূর্ণ বেতনটাও পেতেন না, কিন্তু তাদের কারো কোনো ক্ষোভ ছিল না, কারণ তখন কোনো রিজার্ভ মানি নেই, টাকা নেই, কারেন্সি নোট নেই, গোড়ায় খাবার নেই, সম্পূর্ণ বিধ্বস্ত দেশ।
সেই অবস্থায় প্রত্যেকে অত্যন্ত আন্তরিকতার সাথে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেন। মানে বেতন বোধহয় অর্ধেকের মতো বেতন পেতেন, যাতে তাদের কোনো আফসোস নেই, কারণ সকলে তখন একদম মন প্রাণ দিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেন বলেই মাত্র 3.5 বছরের মধ্যে কিন্তু আমরা ধীরে ধীরে মানে সেই বিধ্বস্ত বাংলাদেশ থেকে উঠে দাঁড়িয়ে যখন আর্থসামাজিক উন্নয়নের পথে যাত্রা শুরু হয়, তখন এই 75-15 আগস্ট আমাদের জীবনে ঘটে। এবং এরপর শুরু হলো সেই পাকিস্তানি কায়দায় মিলিটারি শাসন। আর মিলিটারি শাসন আসলে যে যারা ভুক্তভোগী, সেটা হয়তো এখনকার প্রজন্ম অতটা ভুগেনি, কিন্তু যারা তখন ছিল তারা জানে যে কীভাবে কী দুর্ভোগ পোহাতে হয়েছে। সবচেয়ে বড় কথা যে স্বাধীনতার পর মাত্র 9 মাসের মধ্যে তিনি আমাদের একটা সংবিধানও দিয়ে যান, যে সংবিধানের মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালনা হবে, তার সব দিক নির্দেশনা সেটা এবং মানুষের যে মৌলিক চাহিদাগুলি পূরণ করা এবং দেশকে মানে অর্থনৈতিকভাবে অগ্রগতির পথে নিয়ে যাওয়া, সেই নির্দেশনা সেখানে দেওয়া হয়। তো আমরা দুর্ভাগ্য হলো যে একের পর এক এই মিলিটারি ডিক্টেটর, কখনো সরাসরি কখনো আবার মিলিটারি ডিক্টেটর প্রথম যখন আসে তখন তো পোশাক পরিয়ে আসে, তারপর পোশাক বদলে তারা আবার রাজনীতিবিদ হয়ে যায়। এইভাবেই প্রায় 21 বছর বাংলাদেশকে নিয়ে খেলা চলে। আমি 96 সালে যখন সরকারে আসার পরপরই আমাদের সবসময় লক্ষ্য ছিল যে একটা গণতান্ত্রিক ধারার মধ্য দিয়ে দেশের সার্বিক উন্নয়ন। সে সময় অনেকগুলি পদক্ষেপ আমরা নিয়েছিলাম, কিন্তু যেটা হয় আবার ঠিক 5 বছর পরে আবার আমরা সরকার আসতে পারলাম না, সব কিছু আবার পাল্টে গেল। যাও 2008-এর এর মাঝে আরও ঘটনা অনেক ঘটে গেছে, সেগুলি আর বলতে চাই না। তবে 2008-এর নির্বাচনে জনগণ আমাদেরকে ভোট দেয় এবং সেই সময় আমরা মানে জাতীয় সংসদের 2/3 মেজরিটির উপরে আমরা ভোট পাই, সিট পাই। আমাদের যে বিরোধী দল মাত্র 28টি সিট পেয়েছিল তখন, বিএনপি, জামাত জোট আর অন্যান্য দল কিছু সামান্য পায়। কাজে ব্যাপকভাবে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করে। সেই জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা আমি জানাই, কারণ 2008-এর নির্বাচনে জয়ী হওয়ার পর 2009 সরকার গঠন করার পর থেকে এ পর্যন্ত আমরা যে রাষ্ট্র পরিচালনা করছি এবং 2014 নির্বাচন ঠেকানোর নামে যে অগ্নি সন্ত্রাস বিএনপি জামাত শুরু করে, তার ফলে মানুষ তাদেরকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। তার ফলাফলটা আমরা পাই বর্তমান সময় যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনের মধ্য দিয়ে। যে 2013-তে ডিসেম্বর মাসে 2014 জানুয়ারি পর্যন্ত এই সন্ত্রাস চলতে থাকে। এরপর আবার 2015-তে সেই অগ্নি সন্ত্রাস, এবং তাছাড়া 2001 থেকে 2006 পর্যন্ত বারবার দুর্নীতিতে মানে সারা বিশ্বে দুর্নীতিবাজ একটি দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পায়। এই ধরনের আর তাছাড়া জঙ্গিবাদ, সন্ত্রাস, বাংলা ভাই, মাদক, নানা ধরনের ঘটনায় মানুষের জীবন যেমন অতিষ্ঠ হয়, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হয়। যে কারণে জনগণ আমাদেরকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছে। এবারে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছে এক টানা তৃতীয়বার। কাজে এক্ষেত্রে আমি এটুকু বলবো যে এই তৃতীয়বারে একটানা সরকার এসেছে, এটা একটা যেমন সুযোগ দেশের মানুষের জন্য কাজ করার, আমি সেটাই মনে করি। যেখানে প্রধানমন্ত্রী হওয়াটা বড় কথা না, দেশের জন্য কতটুকু কাজ করতে পারবো। কারণ ইতিমধ্যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে, অবকাঠামোগত উন্নয়নে আমরা কিন্তু অনেকগুলি প্রকল্প এবং কাজ হাতে নিয়েছি, যেটা বাংলাদেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেই কথাটাই আমাদেরকে মনে রাখতে হবে। আমরা চেষ্টা করেছি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যেহেতু দায়িত্বটা আপনাদের মূলত সবথেকে বেশি, আর জনপ্রশাসন মন্ত্রণালয় সবথেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের বিগত যে বছরে যখন আমরা ক্ষমতায় ছিলাম, আমাদের দলের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম, তাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, সাথে একজন প্রতিমন্ত্রীও দিয়েছিলাম। আজকে অবশ্য আশরাফ নেই। তিনি নির্বাচনে জয়ী হয়েছিলেন, অসুস্থ অবস্থায় নির্বাচন করেন এবং তার এলাকার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিতও করেছিল। দুর্ভাগ্য যে তিনি শপথটাও নিতে পারেননি। যেদিন আমরা শপথ নিলাম ওই দিনই তিনি আমাদের ছেড়ে চলে যান। এবং আমি তার খুব আত্মার মাগফিরাত কামনা করি, কারণ সে আমার ছোটো ভাইয়ের মতোই ছিল, ছাত্র রাজনীতিও করতো। কাজে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল। এবং তার বাবা বাংলাদেশে, আপনারা জানেন যে প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে গঠিত হয়, যে সরকারে জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন,
রাষ্ট্রপতি যিনি যদিও তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দী ছিলেন এবং সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন উপরাষ্ট্রপতি, সে উপরাষ্ট্রপতি হিসেবে তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। এবং মুজিবনগর মেহেরপুর যেখানে আজকে আমাদের প্রতিমন্ত্রী আপনাদের, ওখানেই ছিল বাংলাদেশে প্রথম শপথ গ্রহণ করে এই সরকার। একটা স্বাধীন ভূখণ্ডে কিন্তু প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করে। এই যে আমরা আপনাদের মন্ত্রী সেখান থেকে আবার যাত্রা শুরু করলাম। তো আজকে আমরা একটু বলবো যে জনপ্রশাসন এই নামটাও কিন্তু আমি পরিবর্তন করে দিয়েছিলাম, এটা সংস্থাপন মন্ত্রণালয়। তো আমরা যে সংস্থাপন মন্ত্রণালয় আমি কোনো সংযোগ খুঁজে পাই না যে এটা কেন এই নামটা হলো। এটা একটা প্রথমে ছিল এস্টাবলিশমেন্ট ডিভিশন নামে প্রথম স্বাধীনতা পর এটা করা হয়েছিল, জাতিপিতা বঙ্গবন্ধু করেছিলেন। তো বললাম যে আমি একটু নামটা এই জন্য পরিবর্তন করে দিয়েছিলাম যে জনগণের সেবা করা যে এই মন্ত্রণালয়ের সব থেকে মূল দায়িত্ব, এবং এই মন্ত্রণালয় থেকে মানুষের কাছে সেবাটা পৌঁছে যাবে সেটা যেন প্রত্যেকে প্রতিনিয়ত মনে রাখতে পারেন, সেই উদ্দেশ্য নিয়ে এই নামটা আমি পরিবর্তন করে দিই। যাক, আমি এটুকু বলবো যে আমরা সবসময় এটাই চেয়েছি যে এই প্রতিষ্ঠানটা অর্থাৎ এই মন্ত্রণালয়টা খুব দক্ষতার সাথে কাজ করবে, কারণ সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি পালন করতে হয় আপনাদের। আর সরকারি অফিসারদের জন্য যে সুযোগ সুবিধা, কারণ আমি এটাই চেয়েছি সবসময় যে যারা কাজ করবেন অন্তত কর্মক্ষেত্রে আপনারা যেন মানে সম্পূর্ণভাবে দেশের সেবায় কাজ করতে পারেন। সেটা করতে গেলে পরে একটা মানুষের জীবনের যে চাহিদাগুলি থাকে সেগুলি অন্তত পূরণ করে যেন একটা শান্তিপূর্ণ মন নিয়ে যেন সকলে কাজ করতে পারেন, সেই পরিবেশটা সৃষ্টি করার আমি চেষ্টা করেছি সবসময়। যখনই ক্ষমতা এসেছি বেতন সব বৃদ্ধি করেছে, এটা ঠিক। পাশাপাশি এটাও চেষ্টা করেছি যে আমাদের অর্থনীতি যত বেশি শক্তিশালী হবে, অর্থনীতির যত বেশি উন্নতি হবে, তত বেশি আমরা মানে যেমন যারা সরকারে আছেন জনগণের সেবা দেবেন তাদের সুযোগ সুবিধা যেমন বাড়াতে পারবো, আবার দেশের উন্নয়নটা হবে। আর আমাদের লক্ষ্যটা হচ্ছে একেবারে তৃণমূলে যে মানুষগুলি বসবাস করে তাদের ভাগ্যটা পরিবর্তন করা, অর্থাৎ বাংলাদেশকে একটা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা। এবং সেটা যে করা সম্ভব সেটা অন্তত এটুকু বলতে পারি যে এই ধারাবাহিকভাবে সরকার পরিচালনা করার সুযোগটা পেয়েছিলাম বলে আজকে আমরা দারিদ্র্যের হার কমিয়ে এনেছি। সেখানে আমাদের এখন 21% আমাদের দারিদ্র্য সীমা, হত দারিদ্র্যের সীমাটা 11 নেমে এসেছে। কিন্তু আমি চাই যে ভবিষ্যতে কোনো হতদরিদ্র বলে কিছু থাকবে না, এবং যারা কর্মক্ষম না, যারা বয়োবৃদ্ধ বা যারা অসুস্থ তাদেরকে আমরা যেভাবে পারি সেবা দেবো। কাজে তাদের জন্য কোনো রকম কষ্ট হয় সেটা যেমন আমরা দেখছি, আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ব্যাপকভাবে আমরা গ্রহণ করছি, সেটা আমরা করে যাব। কিন্তু সেই সাথে সাথে দারিদ্র্যের হার কমিয়ে এনে বাংলাদেশকে আমরা একটা দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এবং সেটা যে সম্ভব, কারণ আপনারা দেখেছেন যে এই পরপর 2 টার্ম আমরা করতে পেরেছি বলে আমাদের বাজেট আমরা প্রায় 7.6 গুণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। আর আজকে যে বিশাল অঙ্কের বাজেট আমরা দিয়েছি সেই সাথে সাথে আমাদের উন্নয়ন বাজেট সেটাও আমরা বাড়িয়েছি, প্রায় 1,73,000 কোটি টাকার উন্নয়ন বাজেট। আমরা এখানে প্রায় 4,64,573 কোটি টাকার বাজেট আমরা দিয়েছি। এত বিশাল বাজেট দিয়ে দেওয়া যাবে এটা অনেকে কখনো ভাবতেও পারেনি, কারণ 5-6 অর্থ বছরে বাজেটের পরিমাণ ছিল মাত্র 61,000 কোটি টাকা, আর সেখানে আজকে আমরা 4 লক্ষ কোটি টাকার উপরে উঠে গেছি। তো আমরা এটাই চাই যে এই অর্থগুলি যথাযথ ব্যবহার করে আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই, যেন বাংলাদেশ এবং প্রবৃদ্ধি আমাদের বাজেটে আমরা যেমন 17-18 অর্থ বছরে আমরা নির্দিষ্ট করেছিলাম 7.4, কিন্তু আমরা অর্জন করেছি তার থেকে বেশি, 7.86 মানে এটা প্রায় 9-এর কাছাকাছি। তো আমাদের একটা লক্ষ্য থাকবে যে আমাদের এই প্রবৃদ্ধি আমরা আমাদের 5 বছরের জন্য আবার নির্বাচিত হয়েছে, অন্তত এই 5 বছরের মধ্যে যেন আমরা 10 ভাগে তুলতে পারি। আমি এটাই বলবো 5 বছরে, কারণ একবার উপরে উঠে গেলে তারপর উপর আরও তোলাটা বেশ কষ্টকর, মানে হিসেবে একটু কমে যায়। তো সেদিকে হিসাব করে আমরা যদি বলতে পারি যে আগামী 5 বছর আমরা যেহেতু সরকার আছি
এই 5 বছরের মধ্যে আমরা আমাদের প্রবৃদ্ধি 10 ভাগে আমরা নিয়ে আসতে চাই, ডাবল ডিজিট আমরা পৌঁছাতে চাই। এটা করা সম্ভব, এটা যে অসম্ভব তা না, করা সম্ভব। আর আমাদের যে মানে পরিকল্পনাগুলি সেগুলো আমরা সবসময় নিয়েছি যে আমরা যেন মানে দেশের মানুষের চাহিদাটা কি সেটা মাথায় নিয়ে ঠিক সাধারণ মানুষের কাছে অর্থনীতির সুফলটা পৌঁছে দেওয়া, তাদের ভাগ্যটা পরিবর্তন করা। সেই জন্য তৃণমূল পর্যায়ে আমাদের সমস্ত কর্মসূচিকে আমরা সুনির্দিষ্টভাবে নিয়ে গেছি। সেগুলি যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি অবশ্যই আমরা অর্জন করতে পারবো। সেই ক্ষেত্রে যেমন আমরা কতগুলি পদক্ষেপ নিয়েছি, যে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স যেমন আমরা ঘোষণা দিয়েছি, তেমনি দুর্নীতির বিরুদ্ধেও আমি জিরো টলারেন্স ঘোষণা দিয়েছি। এই কারণে আমরা কিন্তু এখন যেমন সরকারি কর্মকর্তা কর্মচারী সকলের জন্য বেতন ভাতা থেকে শুরু করে সব কিছু ব্যাপকভাবে বৃদ্ধি করে দিয়েছি এবং অনেকগুলি সুযোগ সুবিধা দিয়েছি, যেটা ইতিমধ্যে আমাদের জনপ্রশাসন সচিব বলেছেন। আমি পুনরাবৃত্তি করে সময় নষ্ট করতে চাই না, কিন্তু আমি বলবো যে হারে বেতন আমরা বাড়িয়েছি এটা কিন্তু পৃথিবীর কোনো দেশে বোধহয় এই দৃষ্টান্ত নাই। সেটা আমি মানে ব্যর্থবাহীনভাবে বলতে পারি যে এই দৃষ্টান্ত আর কেউ কখনো দেখাতে পারেনি। আমরা বৃদ্ধি করে দিচ্ছি বাড়ি থাকার ব্যবস্থা এবং বাসস্থান আবাসন ব্যবস্থা, যেটা আমি পরে আবার আলোচনায় বলবো, যে একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত আমি আবাসন সুবিধাগুলি সৃষ্টি করে দিতে চাই। কেন সুস্থভাবে সুন্দর পরিবেশে থেকে জনসেবাটা বাড়ানো, এটাই হচ্ছে আমার মানে লক্ষ্য, যে সেবা আমরা করতে চাই। সেই ক্ষেত্রে আমরা যেমন সব ধরনের সুযোগ সুবিধা করে দিচ্ছি, আর আমাদের প্রবৃদ্ধি অর্জনের সাথে সাথে আমরা কিন্তু আরেকটা কাজ করেছি। কারণ আমরা যখন সরকার গঠন করি তখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, এই মন্দা পরিস্থিতি মোকাবেলা করে, এবং সেই সময় আমাদের কিন্তু মূল্যস্ফীতি প্রায় ডাবল ডিজিটে ছিল, 9-এর উপরে ছিল, প্রায় 10, একটা পর্যায়ে কিন্তু 10-এর উপরে চলে যায়, প্রায় 11, 12, 13-তে পৌঁছে যায়। কিন্তু আমরা একটা দক্ষ ব্যবস্থাপনায় সেটাকে সঙ্গে সঙ্গে আমরা কমিয়ে আনতে সক্ষম হই, যার আঁচটা দেশের মানুষের উপরে পড়েনি। আজকে আমাদের মূল্যস্ফীতি আমরা এখন মাত্র 5.4 থেকে 5 ভাগের মধ্যে রাখতে সক্ষম হয়েছি। প্রবৃদ্ধি, উচ্চ প্রবৃদ্ধি আর নিম্ন যে মূল্যস্ফীতি, এর সুফলটা কিন্তু একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, মানুষ এর সুফলটা ভোগ করে। আমাদের উন্নয়নের সবথেকে বড় দিকটা হচ্ছে এটাই, কারণ অনেক দেশ অনেক দ্রুত প্রবৃদ্ধি অর্জন করে, কিন্তু সাথে সাথে তাদের মূল্যস্ফীতিও কিন্তু অনেক বেড়ে যায়, কিন্তু সেখানে আমরা এটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। কাজে সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে লক্ষ্য আমরা স্থির করছি সেটা আমরা করতে পারবো। তার জন্য দরকার সুশাসন, তার জন্য দরকার দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা, এবং যেহেতু আমি বেতন ভাতা সুযোগ সুবিধা এত বেশি বৃদ্ধি করে দিয়েছি, সেই ক্ষেত্রে আমি তো মনে করি যে এখন আর ওই দুর্নীতির প্রয়োজন না, যা প্রয়োজন সেটা তো আমরা মিটাচ্ছি, তাহলে দুর্নীতি কেন হবে? কাজে এখানে মানুষের মন মানসিকতাটা পরিবর্তন করতে হবে এবং সুনির্দিষ্ট একটা নির্দেশনা আপনাদের যেতে হবে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত, যে কেউ যদি এই ধরনের দুর্নীতিগ্রস্ত হয় সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আর প্রশাসনে যেমন প্রমোশন থেকে শুরু করে সর্বক্ষেত্রে শুধুমাত্র জ্যেষ্ঠতার ভিত্তিতে না, দক্ষতাটাকে এখানে প্রাধান্য দিতে হবে। কে কত বেশি কাজ করতে পারবেন, সততার সাথে কাজ করবেন এবং নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন, সেগুলি সব কিছু বিবেচনা করেই কিন্তু আমি মনে করি প্রমোশন হওয়া উচিত। এবং আবার পদায়নের সময় ওটা দেখতে হবে, আমরা যেমন একটা কিছু সমস্যা হয়, আমরা কাউকে পাঠালাম একটা বিষয়ে ট্রেনিং করতে, সে সেই বিষয়ে ট্রেনিং করে আসলো, কিন্তু পদায়ন করার সময় দেখা গেল সেই সাবজেক্টেই নাই, যেখানে একটা ফাঁকা পেলো সেখানে দিয়ে দেওয়া হলো, ফলে যে ট্রেনিংটা হলো বা যে বিষয়টা সেটা মানে আর কাজে লাগলো না। এই বিষয়টাও আপনাদের একটু নজরে রাখতে হবে, যে যদিও আমরা ট্রেনিংয়ের উপর আমি একটু গুরুত্ব দেবো, কারণ আমি দেখেছি মাত্র 4 মাসের একটা ট্রেনিং দিয়ে কখনো কোনো দক্ষতা অর্জন করা যায় না। সেখানে কতগুলি সুনির্দিষ্ট বিষয় আছে, এটা আমরা পরে আলোচনা করব। কাজে ট্রেনিংটা এটা খুবই প্রয়োজন। আর যুগের সাথে তাল মিলিয়ে চলা, এখন আমাদের ডিজিটাল বাংলাদেশ, মোটামুটিভাবে আমরা সমগ্র বাংলাদেশে এখন আমাদের মানে যেহেতু আমাদের এখন নিজস্ব স্যাটেলাইটও হয়ে গেছে, কাজে আমরা
ডিজিটাল বাংলাদেশ কিন্তু প্রকৃতপক্ষে আমরা করে ফেলেছি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এই ডিজিটাল পদ্ধতিটা সর্বক্ষেত্রে আরও ব্যবহার করা এবং এর মাধ্যমে আমি মনে করি স্বচ্ছতা, জবাবদিহিতা এটা নিশ্চিত হতে পারে। যেমন একটা সময় বাংলাদেশের কথা শোনা যেত টেন্ডার বাক্স ছিনতাই, যখনই আমরা এই টেন্ডারে চলে গেলাম এখন আর ওই টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনা শোনা যায় না। তো এভাবে আমি মনে করি আমাদের এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা অনেক নিশ্চিত করা যায় এবং আমরা সেক্ষেত্রেও এটা করবো, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা আমাদের যখনই আমরা যে কাজগুলি করি, ইতিমধ্যে আমরা যে পদ্ধতিটা নিয়েছি যে চুক্তি সম্পাদন চুক্তি করা হচ্ছে, আমরা যে কর্ম সম্পাদনের জন্য যে চুক্তিটা আমরা করে যাচ্ছি এটাও কিন্তু যথেষ্ট কাজে লাগছে, যে প্রত্যেকে জেনে যাচ্ছে তার কি কি কাজ কি কি করতে হবে সেটা যেমন জানতে পারছে। কাজে এই কর্ম সম্পাদন কার কতটুকু করা হলো, কোন ক্ষেত্রে কতটুকু করা হলো সেটারও একটা স্বচ্ছতা এসে যাচ্ছে, তাতে কাজগুলি আরও দ্রুত সম্পন্ন হচ্ছে। শুদ্ধাচরণ আমরা যেহেতু গ্রহণ করেছি সেটাও আমাদের বাস্তবায়ন হচ্ছে এবং সেটা আরও বেশি জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এভাবে আমরা যেটা ইতিমধ্যে আমাদের গত টার্মে আমরা করে দিয়েছি যে সরকারি কর্মচারী আইন, এটা আগে ছিল না, আইনটা আমরা পাশ করে দিয়েছি। আসলে আইনটা আমরা পাশ করলাম 2018 সালে। তো এখন এই আইনটা কার্যকর হবে এবং কার্যকর করার ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, কার্যকর করতে গেলে এটার সুযোগ সুবিধা কি অসুবিধা কি আমরা যখন এটা অনুসরণ করতে থাকবো, অনুশীলন করব, এই অনুশীলন করার সময় কিন্তু এর সমস্যাগুলি আমাদের চোখে পড়তে পারে, তখন প্রয়োজন মতো এটা কিন্তু সংশোধনও করা যায়। কিন্তু আমাদের আইনটা যে এতদিন পর আমরা করতে পারলাম এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বহুদিন থেকে এই আইনটা করার জন্য ছিল যে সরকারি চাকরি আইন একটা হওয়া উচিত, কিন্তু সেটাকে আমরা করে দিতে পেরেছি। তা এখন এটাকে অনুসরণ করার সাথে সাথে এর উপর যে মানে নীতিমালা যেগুলি করা বা বিধিমালা করা যা যা করা সেগুলিও সম্পন্ন করে এটাকে ভালোভাবে করে দিলে সকলেরই একটা মানে তখন মানে কর্মক্ষেত্রে একটা থাকবে, আস্থা থাকবে, বিশ্বাস থাকবে যে না আমরা এগুলো করতে পারি। আমি এইটুকু। আর তাছাড়া আমি আগেই বললাম যত সুযোগ সুবিধা যেটা দিই সেটার বিষয়ে আমি বলতে চাই না, তবে কাজে কার কী দক্ষতা, কে কতটা যোগ্যতা দেখাতে পারেন তার উপরে আমরা জনপ্রশাসন পদকও আমরা কিন্তু প্রবর্তন করেছি এবং এই পদক আরও বেশি করে সবাই পাক সেটাই আমি চাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে। আমি একটা জিনিস সবসময় অনুরোধ করব যে একটা কথা মনে রাখতে হবে, দেশটা আমাদের, আমরা এই দেশ স্বাধীন করেছি। আজকে আমরা যে এগিয়ে যাচ্ছি, আজকে দেখেন যাদের কাছ থেকে আমরা দেশটাকে নিয়ে আসলাম ভাগ করে, জাতির পিতার নেতা উনি তো প্রায় সেই মানে 48 সাল থেকেই সে ভাষা আন্দোলনের মাতৃভাষায় কথা বলার সংগ্রাম থেকে যাত্রা শুরু করেছিলেন। আর 71 সালে এসে আমরা মুক্তি পেলাম, আমরা বাংলাদেশ স্বাধীন করলাম। 24 বছর, 23 বছরের সংগ্রাম, 9 মাসের মুক্তিযুদ্ধ, এই 24 বছরের সংগ্রাম ও যুদ্ধে বিজয়ের মধ্যে দিয়ে এই দেশ আমরা স্বাধীন করেছি। আজকের বাংলাদেশ সারা বিশ্বে একটা সম্মানজনক অবস্থানে আমরা আসতে পেরেছি। এখন সেই পাকিস্তানও বলে যে আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও, কারণ তাদেরও আকাঙ্ক্ষা হয়ে গেছে। কারণ যখন আমাদের মুক্তিযুদ্ধ হয় তখন যারা তখন ওই হানাদার পাকিস্তানি বাহিনীকে সমর্থন করেছিল তাদের বক্তব্যই ছিল যে এই দেশ স্বাধীন হয়ে কি হবে, এটা তো একটা তলাবিহীন ঝুড়ি হবে। আজকে কিন্তু আর সেই তলাবিহীন ঝুড়ি বলার তা সাহসও তাদের নেই, বলতেও তারা পারবে না, তাদের থেকে অনেক ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে আছি। এই এগিয়ে যাওয়াটা, এই যাত্রাটা, এটা কিন্তু আমাদের অব্যাহত রাখতে হবে। এটা অব্যাহত রাখার মূল মানে একটা সরকার পরিচালনার মূল জায়গাটা কিন্তু আপনাদের এই জনপ্রশাসন মন্ত্রণালয়। কাজে সেই ক্ষেত্রে এবং কারণ এর সঙ্গে অনেক বিশাল এক কর্মযজ্ঞ এখানে, এবং যারাই সরকারি চাকরিতে আসে তারাই কিন্তু এই মন্ত্রণালয়ের থেকেই সব সুযোগ পান এবং সুবিধাগুলি পান, তাতে আমাদের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে সকলেই। তো সেই ক্ষেত্রে আপনাদের দায়িত্ব কিন্তু অনেক অনেক বেশি। রাষ্ট্র পরিচালনার মানে বলতে গেলে হার্ট হচ্ছে আপনাদের এই জনপ্রশাসন মন্ত্রণালয়, সেটাই আপনাদের মাথায় রেখে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব আপনারা ভালোভাবে পালন করবেন। আর আমরা যেহেতু আগামী হ্যাঁ আরও কয়েক বছর দেশ পরিচালনার সুযোগ পাবো, কারণ আমরা তো টেম্পোরারি আসি 5 বছর করে, কিন্তু আপনার চাকরি তো আবার অনেক লম্বা সময়।
তো যা হোক, আমি এটুকু আশা করব আপনাদের কাছ থেকে যে আপনারা অন্তত কাজগুলি যেভাবে করবেন যাতে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে, এই যে বাংলাদেশ আমরা জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছি, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে, এবং আমরা দেশকে একটু উন্নত সমৃদ্ধ দেশ, যেটা আমরা সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করেছি যে 2020 সালে আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালন করব। সে সময় চাই যে দারিদ্র্যের হার আরও কমে যাবে এবং আমরা একটা সত্যিকর জায়গায় পৌঁছাবো। 2021 সালে আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করব। এই সুবর্ণ জয়ন্তী আমরা পালন করতে চাই একটা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে, আমরা মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করব ঘোষণা দিয়েছি। ইতিমধ্যে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে গ্র্যাজুয়েশন হয়েছে। এই যে উন্নয়নশীল দেশে আমরা যে উন্নীত হলাম, এটার যে মানে ক্ষেত্রগুলিতে আমাদের অর্জন, এই অর্জনটা আমাদের ধরে রাখতে হবে এই জন্য যে 2024 সালের মধ্যে আমাদের এটাকে মানে এই অর্জনগুলি ধরে রেখে আমাদের এটা স্থিতিশীল করতে হবে যে হ্যাঁ, আমরা এখন উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের অগ্রযাত্রা যে শুরু, আমরা সেই যাত্রা অব্যাহত রেখে 41 সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব। এই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের, যেমন আমরা সরকার গঠন করার পরপরই আমরা প্রথমে প্রেক্ষিত পরিকল্পনা করলাম 2010 থেকে 2020। এখন আমরা 2021 থেকে 2041 সালের মধ্যে বাংলাদেশকে যে কীভাবে গড়ে তুলব সেই নীতিমালা আমরা তৈরি করে যাচ্ছি। সেটাও আমাদের সুনির্দিষ্টভাবে একটা আরও ভালোভাবে তৈরি করে রেখে যেতে হবে। পাশাপাশি আমরা আমাদের 2071 সালে আমাদের স্বাধীনতার শতবার্ষিকী আমরা উদযাপন করব। আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই, কী অবস্থা আমরা শতবার্ষিকী উদযাপন করব, সেটাও আমাদের এখন থেকে ঠিক করতে হবে। আর বাংলাদেশ যেহেতু একটা বদ্বীপ অঞ্চল, নদীমাতৃক দেশ, সেটাকে মাথায় রেখে আমরা ডেল্টা প্ল্যান করেছি। 2100 সাল পর্যন্ত এই ডেল্টা প্ল্যানটা নেওয়া হয়েছে যে বাংলাদেশকে আরও উন্নত সমৃদ্ধশালী করে বাংলাদেশের যাত্রা অব্যাহত রাখা, সেইভাবে আমরা পরিকল্পনা নিয়েছি। অর্থাৎ আমাদের যেমন 5 বছর মেয়াদি আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে যাচ্ছি, দীর্ঘমেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা নিয়েছি, ডেল্টা প্ল্যান নিয়েছি। আমাদের পরিকল্পনাটা আমরা নিয়েছি, পরিকল্পনা মাঝে মাঝে অবশ্যই আমাদের যুগোপযোগী করতে হবে, কারণ আধুনিক প্রযুক্তি যেমন বিকশিত হচ্ছে, বিজ্ঞান প্রযুক্তি যতটা বিকশিত হবে তার সাথে আমাদের তাল মিলে, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কিন্তু সেই সাথে সাথে যেহেতু সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করা আছে, তো সেই লক্ষ্য নিয়েই যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবং আমাদের আগামী প্রজন্ম, তাদের জন্য আমরা একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করে দিয়ে যেতে চাই, যেটা আমরা ছোটোবেলায় যে কষ্টটা পেয়েছি তার জন্য আর কেউ ভবিষ্যতে না পায়, এই যন্ত্রণার যেন কেউ ভোগ না করে, একটা উন্নত দেশ হিসেবে আমাদের আগামী নাগরিকরা যেন সুন্দরভাবে বাঁচতে পারে, তো সেইভাবে আমরা দেশকে গড়তে চাই। তো সেই ক্ষেত্রে আবারও আমি বলবো যে জনপ্রশাসন মন্ত্রণালয় এই দিক থেকে কিন্তু অনেক অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং এরপর আমি শুনবো কী আপনাদের বক্তব্য, তারপরে দেখি আবার সম্পর্ক। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রী